এখানে জীবজন্তু? ঝিমা এভাবে কথা বলে না, ও তোমার ছোট ভাইয়ের মতো, তার নতুন বোনকে দেখতে এসেছে। আমার কোনো ভাই বোন নাই, একটা ছিল তাও হারিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুই গাড়ি থেকে নামো, এসো। কানে লাগলো তো। জজ সাহেব, মহিলাটা কেডা? আমার স্ত্রী। ও, এসো মা, এসো। আমাকে মা বলবেন না, আমার নাম নদী, নদী বলে ডাকবেন। আচ্ছা, এসো নদী, এসো এসো। হাই পাপা। এ হচ্ছে আমার মেয়ে রানী। রানী, এ হচ্ছে নদী। হাই। এই, হাই হাই করতেছিস কেন? তোর কোনো অসুখ বিসুখ আছে নাকি? ওফো, হাই মানে হচ্ছে হ্যালো। আরে আমি হেলতে যাবো কেন? ওহ বাবা, শি ইজ ইম্পসিবল। ওই সামনে কি কইলে, কি কইলে? ও কি কইলে জজ সাহেব, কোন দেই? না না, তেমন কিছু বলেনি, ও বললো তুমি খুব ভালো মেয়ে। ও, এই সত্য কথাটা ইংরেজিতে কইতে হয় নাকি? বাংলায় কইলে তো পারতা। এসো ভেতরে, এসো এসো এসো। হ্যাঁ, জানেন জজ সাহেব, আমি একবার এইরকম এখন বাড়িতে চুরি করতে গেছিলাম, কিন্তু তুমি চোর। এই তুই কিডা, এমন খ্যাক খ্যাক করে হাসতাছিস কেন? রাজু, বড়দের সঙ্গে ওভাবে কথা বলতে নেই। তুমি কিছু মনে করো না নদী, রাজু আমার ছোট বোনের ছেলে, কার অ্যাক্সিডেন্টে ওর পুরো পরিবার মারা গেছে, ভাগ্যক্রমে শুধু রাজুই বেঁচে আছে। কিসমত। পুলিশ? তুই কিডা? আমি কিসমত। কিসমত, টেবিলে খাবার লাগা। কয়েকদিন যাবৎ মুন্নাকে দেখছি না যে। ওর পরীক্ষা। তা এভাবে আর কতদিন চলবে? তুই এখন প্রতিষ্ঠিত, এবার বিয়ে শাদী করে সংসারী হ। চাচা, তুমি হয়তো ভুলে গেছো, আমার লেখাপড়া শেষ করার আগেই নদীকে খুঁজে বের করার জন্য তুমি আমাকে পুলিশে ভর্তি করেছো। ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত নিজের বিয়ে সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, কেমন আছো? ভালো আছি চাচা, আপনার শরীর কেমন? ভালো। শুনলাম তোমার পরীক্ষা, তা কেমন চলছে? খুব ভালো চাচা, কালই পরীক্ষা শেষ হবে, আর পরীক্ষা শেষে হোস্টেল ছেড়ে বাড়িতে উঠবো। নদী আপু কোথায়? আমি কি জানি, আমি কি এ বাড়িতে বড়? বড় নয় তো কি, সময় মতো তোর বিয়ে হলে তোর মতোই বড় বড় 4-5টা পোলাপাইন তোর থাকতো। এ ধরনের ফালতু কথা আমি একদম পছন্দ করি না। আদব কায়দা বলতে কিছুই নেই, যা মুখে আসে তাই বলে। তাতে তোর কি? এই, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও? আরে যা, ঝগড়া করতে গেলে শরীরে শক্তি লাগে, তোর মতো শুটকি মাছ আমার সাথে কি ঝগড়া করবে রে? তাড়াতাড়ি বল, আমি কোথায় ঘুমাবো? শরীরে কি গন্ধ রে বাবা? তাই নাকি? আমার শরীর থেকে যখন গন্ধ পাচ্ছিস তখন তোর খাটেই আমি ঘুমাবো, পারলে তুই ঠেকা। এই ঘুমাতে গেল, এই ওঠো আমার বিছানা থেকে, ওঠো। তোর বিছানার খেতা পড়ে শুটকির বাচ্চা, শুটকি সারাক্ষণ কানে ধরে বক 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 বক। নদী? জি জজ সাহেব। এটা কি? গরম পানি। কি করবে? ওই যে লেংরু আছে না, ওর কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে, ভাবলাম গরম পানি সেক দিলে পাটা ভালো হয়ে যাবো। আচ্ছা, গুড গুড। তা কেমন লাগছে এখানে? আগের মতোই। রাতে ঠিক মতো ঘুম হয়েছিল তো? কেন হইব না, রাইতে কি আমি কারো ঘরে চুরি করতে গেছিলাম? সাবাস। সাহেব খুব গরম। যাও যাও যাও। কি করে বোঝাবো তোমাকে? শয়নে স্বপনে জাগরণে শুধু তোমাকে ভেবে বড় কষ্টে আছে মুন্না নামের এই আইজুদ্দি। ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো।
নতুন ডিজাইনের কিছু শাড়ি দেখান। বসেন। এই আপনারা দেখা, তাড়াতাড়ি দেখান। এইটা শ্বশুর বাড়ি জিন্দাবাদ, দেখেন। বাহ। তারপর এটা না, এইটা দেখেন, ভালোবাসার ঘর। আর এইটা একদম লেটেস্ট, প্রাণের প্রিয়তমা, দেখেন। শুনেন, বুঝে শুনে দাম করেন। এই সমস্ত বড় দোকানে গলা কাটার দাম চাই শালারা। তুমি চুপ করো। ম্যাডাম, ওনারা তো চিনলাম না। আমি আমার মেয়ে বাইরে থাকে। নদী, তুমি কিছু পছন্দ করো? হ্যাঁ দেখেন আপা, কোনটা? এইটা? আরে এইটা না, ওইটা। ওহো, দেখেন দেখেন। হ্যাঁ দেন। এই না, এইটার দাম কত? 2500। আল্লাহ, আমার সর্বনাশ! আপনারা ডাকাত নেই? এই যে এইগুলা বঙ্গবাজারে মাত্র 70-80 টাকায় পাওয়া যায়। হ্যাঁ নদী, তুমি ওইদিকে যাও, আমি দেখছি। হ্যাঁ যাইতেছি। আপনাকে টাকা বুড়ি গঙ্গা নদীতে ফেলাইয়া দেন, তাতে আমার কি? দুনিয়াতে ভালো মাসির ভাত নাই। সরি। এই 6টা প্যাকেট করুন। দাম কত হয়েছে? দেখতেছি 7টা শাড়ি 7500। 7টা কেন? আমি তো নিয়েছি 6টা শাড়ি। আপনার ভাই আগে একটা নিছে। হ্যাঁ, নদী, তুমি কি কোন শাড়ি নিয়েছো? হ্যাঁ, ইয়ে মানে ওই শালার কাপড়ের দাম একটু বেশি নিতেছে তো, তাই একটু পুষাইয়া নিলাম। ও মাই গড। মানলাম তোমাকে অপমানিত হতে হয়েছে, তারপরে রাগ করছো কেন? তুমি তো জানো বেশি উত্তেজিত হলে তোমার আমার প্রেশার বেড়ে যাবে, এই তো। দোকানে কত লোক ছিল, সবাই দেখেছে। কি ভাববে ওরা? তাছাড়া আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওই দোকান থেকে কেনাকাটা করে। সবাই যখন শুনবে তখন আমাদের নিয়ে তামাশা করবে। আহা, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? এমনও তো হতে পারে নদী দুষ্টুমি করেছে। সে বুঝলাম পাপা, কিন্তু একটা জঙ্গলি মেয়েকে এত দামি দামি কাপড় কিনে দেওয়ার কোনো অর্থ আছে? এসব পরলে কি ওকে মানাবে? পাপা, এই কাপড়গুলো আমি নিয়ে নিই, ওকে ফুটপাথ থেকে কিছু কিনে দিও। হ্যাঁ, আরে যা ফটে কেন থেকে। নদী চুপ করো। দেখো রানী, নদী এখন এ বাড়িরই একজন, তার সম্মান আমাদের সম্মান একই, কোনো ভেদাভেদ নেই। পাপা, তুমি অবাক করার মতো কথা বলে। রাস্তা থেকে একটা মেয়েকে তুলে আনলে কি ও আমাদের মতো হয়ে যাবে? ওকে দেখলেই মনে হয় একটা কাজের মেয়ে। ওই সেরি, আমি কি কইছি আমার এই দামি দামি কাপড় কিনা দাও? আমার যেটা মানাইবো সেইটা তো আমি চুরি করে আনছি। দেখলে বাবা, ওর কথা বলার ধরন দেখলে? আমি লেখাপড়া করি নাই, আমার বাপ মা নাই, কিন্তু তোর তো সবকিছু আছে। তুই লেখাপড়া করছস, তারপরে তুই কাঙ্গালের মতো কথা কইতেছিস কেন? আরে যা, কাঙ্গাল হলি তুই। হ্যাঁ, এসব দামি কাপড় জীবনে দেখেছিস? না দেখছি তো কি হয়েছে? দামি কাপড় যে পরবো তারই তো দেখে নিলাম। আমার মনে তো ছোট না। নে, এই সবগুলো তোর দিয়া দিলাম। শালা হাফ প্যান্ট পরা মেয়ে মানুষ কনকাল। এই শালা বাচ্চা, এই সমস্ত ভংসং এই বাড়ির লোকজনের সাথে দেখাবি, আমার সাথে দেখাবি না। আমি যা কমু আর মুখ দিয়ে জবাব দিবি। দে, এক হাত বিড়ি দে। নাউজুবিল্লাহ, মায়া মানুষ বিড়ি খাবেন? দেখ, আমার মাথা অনেক গরম হয়ে আছে, বিড়ি খাইয়া মাথা ঠান্ডা করুম। দে। জজ সাহেব জানতে পারলে আমার মেরে হয়ে যাবে না? তোর জজ সাহেবের খাতা পড়ে শালা এই বাড়ির সব লোকগুলাই। সরি। ওই সারা অন্ধ নাকি? দেখে চলতে পারো না? গরুর মতো হড় করে হাঁটতাছ। আপনার পরিচয়? আচ্ছা, যদি আমি ভুল না করে থাকি, তুমি সেই... ওইসব কথা রাখেন, আসল কথা কন। এই বাড়িতে কেন আইছেন? হ্যাঁ, কাজ তো তোমার সঙ্গে, ওস্তাদ পকেটমার। তুমি সেই মেয়ে আমার কোটের পকেট থেকে মানিব্যাগ চুরি করে পালিয়েছিলে। বলো বলো, আমার মানিব্যাগ কোথায়? বলো। আমার হাতে বাজাবার সারুন।
জজ সাহেবরে কইয়া এমন এক কেস ফিট করুম, সারা জীবন জেলে চাকরি আসতে হইব। চুপ। তুমি চুপ। একদম চুপ। তুমি চুপ। এই চোর, চুপ কর। তোমার 14 গোষ্ঠী চোর। চুপ। চোরের আবার বড় বড় কথা। খবরদার, চোর কইবা না কিন্তু। আর একটা কথা বললে থানায় ভরে দেবো। আমারে থানায় ভয় দেয়, ওইরকম 10-12টা থানায় পকেটেই থাকে। হাউ ডেয়ার ইউ। ডাক্তার সাহেব, উনি জজ সাহেবের মাইয়া। নদী আপু, উনি হচ্ছে এই বাড়ির ডাক্তার। যান, সবাই জজ সাহেবের বেডরুমে আছেন, যান। ও আচ্ছা আচ্ছা, তোমার কথাই তাহলে আঙ্কেল আমাকে টেলিফোনে বলেছিলেন। মানিব্যাগ কোথায়? জানি না। জানবেন কোত্থেকে? আপনি এখন জজ সাহেবের মেয়ে, মুন্নার বোন, এই জন্য কিছু বলতে পারছি না। মানিব্যাগ কোথায়? ব্যাগে তো ছিল মাত্র 100 টাকা, আর শাড়ি মাত্র ছিল 1 লাখ টাকা। ব্যাগ পুলিশে দিয়ে দিছি। আর কিছু জানা আছে? টাকা কোথায়? খরচ করে ফেলছি। হ্যাঁ, শালা ফকির। টাকা আমি ঠিকই উসুল করে নিই, মাইন্ড ইট। আরে যান যান, আপনার মতো কত দেখলাম। তোমাকে আগেই বলেছিলাম মেয়েটিকে আমাদের বাড়িতে আনা ঠিক হবে না, তখন তুমি আমার কথা শুনলে না। এখন দেখলে তো আমাদের রানীর সঙ্গে কিরকম অসভ্যের মতো কথা বললো। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? অন্তত একটা মাস যেতে দাও। তখন বাড়ি আর বাড়ি থাকবে না, বাড়ি গরুর খোয়ারে পরিণত হবে। কি ব্যাপার আন্টি? এই যে ডাক্তার, তুমি এসে গেছো। দেখো তো, দেখো। আপনি এত উত্তেজিত কেন? আচ্ছা, আপনাকে না বলেছি ছোটখাটো কোনো ব্যাপার নিয়ে এত উত্তেজিত হবেন না। কাকে ছোটখাটো ব্যাপার বলছো ভাইয়া? নদী যা করে ওরকম আর 2-4টা ঘটনা ঘটলে এবাড়ির সবাই প্রেসার উঠে মারা যাবে। রানী, আঙ্কেল, আঙ্কেল প্লিজ, এবারই ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আমার জানা উচিত রোগীর মূল সমস্যার কারণ কি। এটা জানা না থাকলে চিকিৎসা করা তো আমার পক্ষে সম্ভব নয়। নদী, যে অনাথ মেয়েটিকে আপনি আশ্রয় দিয়েছেন। কিসের অনাথ? লাজ লজ্জাহীন এক অসভ্য মেয়ে, মুখে কিছুই আটকায় না। আজ জেলে থাকে তো কাল বাইরে। ওর কাছে কি ভালো কিছু আশা করা যায়? এই রানীর বাচ্চারা নেই, বাইরে একটা লোকের সামনে আমার কি বদনাম করছে সে। এমন এক থাপ্পড় দেবো বাপের নাম পর্যন্ত ভুলে যাবি। তোরা কি একটু চুপ করবি? কেন চুপ করবো? কেন চুপ করবো? আমি কি নিজের ইচ্ছে বাড়িতে এসেছি? আমাকে জোর করে আনা হয়েছে। সারা এই বাড়ির চাইতে কারাগার অনেক ভালো ছিল। শালা, দেখলে সাগর, আমরা কেমন শান্তিতে আছি। শালা, এইটা একটা বাড়ি হলো? এইটা করো না, ওইটা করো না। হাসবা তো মুখ খুলতে পারবে না, ঘুমাবো তো চোখ বন্ধ করতে পারবে না, হাঁটবো তো পা চলতে পারবে না, দম বন্ধ করবে তো মরতে পারবে না। শালা, আমি আর এই বাড়িতে থাকবো না। আজই আমি চলে যাবো। থামো, থামো নদী, তুমি কি পাগল হয়ে গেছো? আমার কিছুই হয় নাই। হয়েছে কি হয়নি সেটা আমি দেখবো। তোমার লজ্জা করে না? একজন ভদ্রলোক তোমাকে জেলখানা থেকে তুলে এনে নিজের বাড়িতে থাকার জায়গা দিয়েছেন, পরার কাপড় দিয়েছেন, বেঁচে থাকার জন্য খাবার দিয়েছেন, স্নেহ, মমতা, আদর, ভালোবাসা দিয়ে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বিনিময় তুমি তাদের কি দিয়েছো? হ্যাঁ, আরে আরে রাস্তার একটা পশুকে এনেও যদি আদর ভালোবাসা দেওয়া হয়, প্রতিদিনই সেও আদর ভালোবাসা দেয়। ছি ছি নদী, তুমি তো দেখছি একটা পশুর চেয়ে অধম। আরে আরে, আমি কি করছি সেইটা আগে কও। তুমি জানো জজ সাহেবের স্ত্রী অসুস্থ, ওনার প্রেশারের অসুখ। তোমার কারণে উনি অসুস্থ হয়ে যে কোনো সময় মারা যেতে পারেন। তারই অকাল মৃত্যুর দায়িত্ব কে নেবে? তুমি। আমার সঙ্গে চলো, ওনার কাছে মাফ চাইবে। মাফ চাবো কেন? আমি কোনো অন্যায় করি নাই। আচ্ছা আচ্ছা, মানলাম তুমি কোনো অন্যায় করোনি। ছোটরা বড়দের কাছে মাফ চাইলে ছোট হয়ে যায় না। এসো এসো নদী, এসো। আঙ্কেল, আন্টি, নদী আপনাদের কাছে ক্ষমা চেতে এসেছে। কান ধরো, আমি বলছি কান ধরো। ধরো কান, বলো। কি কমু? আমি যা যা বলবো তাই বলবে। হ্যাঁ, কইতাছি। আমার কারণে এই বাড়িতে যেসব সমস্যা তৈরি হয়েছে। আপনার কারণে? আমার কারণে এই বাড়িতে যেসব
সমস্যা তৈরি হয়েছে। সমস্যা তৈরি হয়েছে সেজন্য আমি লজ্জিত। সেই জন্য আমি লজ্জিত। এই ধরনের ভুল আর কখনো হবে না। এই ধরনের ভুল হবে না। আর কখনো হবে না। আর কখনো হইব না। এবার বলো, আমাকে মাফ করে দাও মা। আমারে মাফ কইরা দাও মা। মা। মুন্না ভাইয়া এসেছে, মুন্না ভাইয়া এসেছে। মেয়েটিকে আমি কোথায় যেন দেখেছি। হ্যাঁ, তুই তো দেখবি, চিনবি। যে কোনো মেয়ে দেখলি তোর কাছে পরিচিত মনে হয়। খুব ভালো ফর্মুলা ধরেছিস। আমি নিশ্চয়ই দেখেছি। কোথায় দেখেছি? মাম্মি, সেদিন ফোনে আমাকে বললে পাপা একটা মেয়েকে আশ্রয় দিয়েছে। সে নাকি আমাদের বাড়ি মাটি থেকে আকাশে তুলে দিয়েছে। মেয়েটি কই? কি নাম তার? নদী। ও হ্যাঁ, নদী। এই মেয়ে, নদীকে খবর দাও, বলো তার মিষ্টি সুন্দর এক ভাই এসেছে। এই দেখো, এখনো দাঁড়িয়ে আছে। আরে যাও যাও, নদীকে ডাকো। আমি নদী। কি দম বন্ধ হয়ে গেল নাকি? অবশ্য আমারে দেখলে এরকম অনেকেরই দম বন্ধ হয়ে যায়। বাহ, সুন্দর। তুমি খুব সুন্দর তো। আমাদের বংশের মধ্যেও এমন সুন্দর মেয়ে নেই। কিন্তু নদী, এর আগে তোমাকে কোথায় যেন দেখেছি। দেখলে জেলে দেখছো? মাসের 15 দিন আমি জেলেই থাকি। আহা, এখনো সব ভুলে যেত। এবার যা, আমার জন্য 1 কাপ তাজা চা নিয়ে। অনেকক্ষণ চা খায় না, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। তোর হাতের চা খেয়ে সতেজ হয়ে নেই। এই যা না, সবার জন্য চা নিয়ে আয়। যা। যাইতেছি, সরেন। হা করে তাকিয়ে কি দেখছিস? না, তেমন কিছু না। বন্ধু, আমি কিছুটা সাইকোলজি পড়েছি। আমি আরে আরে, কোথায় যা? কোথায় বন্ধু? নদীর হাতের 1 কাপ চা খেয়ে যা না। রাজু, রাজু। জি মাম্মি। তোর পায়ে ব্যান্ডেজ কে করে দিয়েছে রে? নদী আপু। বাহ, এত সুন্দর করে বারান্দা কে সাজিয়েছে? নদী আপু। কি তোমাকে বলেছিলাম না নদী ঠিক হয়ে যাবে? হ্যালো, কে? রানী? কে আপনি? তোমার এত বড় সাহস আমার রুমে এসে আমার ফোন রিসিভ করো? যাও, বেরিয়ে যাও। হ্যালো, কে? রকি? শোনো, বোটানিক্যাল গার্ডেনে এক্ষুনি চলে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। প্লিজ ডার্লিং। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারিস তাহলে? কি যে বলো চাচা, তোমাকে না চিনে আমার উপায় আছে? তুমি হচ্ছে আমার বিপদের বন্ধু। থাক, আর পাও পাও করতে হবে না রে। কাজের কথা বলো। কাজের কথা মানে? 3 লাখ টাকা তুমি আমার কাছে সুদে দিছো। কথা ছিল 1 মাসের মধ্যে পরিশোধ করবা। 6 মাস হয়ে গেল, তুমি কোনো যোগাযোগই করলে না। তারপর হয়ে গেলে। আরে নাজিম মাস্তান মানুষের পকেট কাইটে নিজে পকেট ভরে, আর তুমি ভাতিজা তার সাথে পাও পাও করলে। ভাতিজা, এই তোমার ধরে যদি মাথা রাখতে চাও সাফ সাফ বলো, টাকা কয় ফেরত দিবা? চাচা, এই মাত্র ফোনে এক মহিলা ব্যাংক ম্যানেজারের সাথে টাকা নিয়ে কথা বললাম।
লোনের জন্য। টাকাটা পেলে তোমাকে দিয়ে দেব, আর কোনোই ভুল হবে না। প্লিজ চাচা। ঠিক আছে, মনে রাখবা, এটি তোমার শেষ সুযোগ। ম্যাডাম, আমার মানি ব্যাগ চুরি করছে। ও ও মাই গড, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আল্লাহ, আল্লাহ তুই কি করলি? আল্লাহ, কাঁদবেন না প্লিজ, আল্লাহকে ডাকুন, আপনার চান্দু ভালো হয়ে যাবে। ইন্সপেক্টর মাধুরী, আই এম সরি, ছেলেটাকে বাঁচানো গেল। আমার চান্দু নাই। করিমন, তুই কি করলি? করিমন, করিমনই তো কাম দিব কয়া আমার জেতা পোলাটারে লয়ে গিয়া লাশ বানায় ফিরিয়ে দিল। সোনা বল, দিস ইজ গাফলা কেস, এটা করতে হবে আমাকে ফেস। বাবা শোনো, ও বাবা বল, এতদিনের সম্পর্ক তুমি ভুলে গেলা? কবরে রশি, হাতে হাত করা, পুলিশ এত খারাপ, আগে বুঝি নাই। বাবা বল, আমার ছাইরে দাম যায় না সোনা। এখন একদম চুপ, কোনো কথা নয়। আমার ছাইরে দে বাবা বল, আমার ছাইরে দে, আমি যাবো না। ম্যাডাম, নিয়ে এসেছি। এই ম্যাডামের সামনে দাঁড়া। মাগো, আমার কোনো দোষ নাই, আমার প্রেশারের অসুখ। মা বল, চান্দুকে কার কাছে দিয়েছিলি? প্রাণে বাঁচতে চাইলে সত্যি কথা বল। বলছি মা, বলছি। সারা জীবন অনেক পাপ করেছিস, অনেক মায়ের ছেলের জীবন অঙ্কুরেই বিনাশ করে দিয়েছিস। তোর কারণে চান্দুর জীবনটা অকালে শেষ হয়ে গেছে। তোর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব, বাকি জীবনটা তুই জেলের ঘানি টানতে টানতে শেষ হয়ে যাবি। পাও পাও মুভ। বুঝতে পারছি না, গাড়িটা যেহেতু ডিস্টার্ব করছে কেন? আহা, নেমে দেখ কি হয়েছে। হ্যাঁ, কি হলো? এখন কি করব? ফর্মুলা অনুযায়ী তোমাদের জায়গা মতো নিয়ে এসেছি। প্র্যাকটিক্যাল পরীক্ষা ভালো করে দিও। যদি ভুল করো তাহলে কপালে খারাপই আছে। শান্তনদী ক্ষিপ্ত সাগরে পরিণত হয়ে যাবে। ওকে ওকে স্যার। যা। শালা ফকিরা ডাক্তারের গাড়িতে এসি নাই। চল। না, মানুষের ডাক্তার দিয়ে গাড়ির চিকিৎসা হবে না। কি হলো? গাড়ির জন্য গাড়ির ডাক্তার চাই। যাই, আমি গাড়ির ডাক্তার নিয়ে আসি। ততক্ষণ তোমরা দুজন কথা বলো। মানে? আরে কোনো অসুবিধা হবে না। ওকে, বাই। মোল্লা ভাইয়া, মানে নদী, বলছিলাম কি, গাড়ির ভিতরে গরমে আর কতক্ষণ বসে থাকবে? নেমে এসো, বাইরে খুব ঠান্ডা বাতাস। না রে বাবা, ঠান্ডা বাতাসে আমার দরকার নেই, গরমে আমি ভালো থাকি। দরকার লাগে তো
তুমি একা একাই পেট ভইরা ঠান্ডা বাতাস খাও গিয়া। মানে নদী, মানে একটু পরেই তুমি গরমে ঘেমে একদম ভিজে যাবে, তাই বলছিলাম গাড়ির বাইরে এলে তোমার খুব ভালো লাগবে, নেমে এসো। মুন্না ভাই যদি এসে দেখে তোমার লাগে গাড়ির বাইরে দাঁড়ায় কথা কইতাছি, তাহলে সে অন্য কিছু মাইন্ড করতে পারে। আমি যাবো না, কিছু ভাববে না, বললাম তো। নেমে এসো। এসো এসো না। আহা নদী, এসো। নাও। আবার হাতও ধরে। ছাড়ো, কি মুশকিল রে বাবা। শান্তি। শান্তি? হ্যাঁ শান্তি। তাহলে তুমি ওকে নিয়ে আসলেই পারতে। ওহো, তুমি ভাবছো আমি শান্তি নামে কোনো মেয়ের কথা? নয়তো কি? দেখ, আমি মনের শান্তির কথা বলছি। জানো নদী, রোজ রাতে আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নটা হলো নীল আকাশের নিচে এক সবুজ শ্যামল প্রান্তরে দাঁড়িয়ে একটি মেয়ে দুহাত তুলে আমাকে ভালোবাসার আহ্বান জানায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওই মেয়েটিকে আমি আমার মনের রানী হিসেবে ঠিক করে ফেলেছি। তুমি যেখানে দাঁড়িয়ে আছো, স্বপ্নে সেও ঠিক ওই জায়গাতে এসে দাঁড়ায়। আর আমি এত দূরে নয়, একেবারে মেয়েটির কাছে গিয়ে দাঁড়াই, ঠিক এইভাবে। আমি অবাক হয়ে তাকে দেখি। সরল, সুন্দর, পবিত্র, প্রেমময়ী। আরে আশ্চর্য, আমার স্বপ্নে দেখা মেয়েটি আর তুমি হুবহু এক। সেও দেখতে অবিকল তোমার মতো। আমার মতো? হ্যাঁ তুমি। আমি? হ্যাঁ তুমি। আশ্চর্য, এর আগে আমি তো এত সুন্দর জায়গায় কখনো আসিনি, কখনোই না। তুমি না এলো তোমার আত্মা ঠিকই আমার স্বপ্নে এসেছে। তাই তো বলি, গাড়িটা ঠিক এইখানে এসে নষ্ট হলো কেন? পাগলামিরা জায়গা পাও না। আমি তোমার স্বপ্নে আসি। আসে আসে আমার এইটা এইটা। দাঁড়াও নদী, আমি তোমাকে যে কথা বলেছি তার এক বর্ণ মিথ্যে বলিনি। এই জন্মটা একবার, মৃত্যুও একবার, প্রেমও একবার। এই জন্মটা একবার, মৃত্যুও একবার, প্রেমও একবার। তুমি আছো একটাই মনে আমার। জন্মটা একবার, মৃত্যু একবার, প্রেম একবার। প্রেমের জন্য এমন জন্মটা একবার, মৃত্যুও একবার, প্রেমও একবার। যেভাবেই হোক না তাই ভালোবাসা পেতে চাই। কে তুমি কি পরিচয় আমি করি না যাচাই। ভালোবাসা এমনই ভুল, কাটা ঘেরা সাজানো ফুল। সে ফুলে হাত বাড়ালে দিতে হয় শত ভুলের মাসুল। তুমি যাকে ভেবেছো ভুল, সে তোমার জন্য ফোটা গোলাপ। হাত বাড়িয়ে নেবার সৌজন্য ভুলে মুখে কেন অবুঝ প্রলাপ।
একবার প্রেম একবার মনে মনে তোমাকে চাই এ প্রেমের অভিনয় আমি কিভাবে বলো ফিরে যাই ওভাবে বলো না তুমি, ভীষণ কষ্ট বুকের ভেতর। মনের চোখে একবার দেখো, তুমি আছো অষ্টপ্রহর। একটাই মনে আমার জন্মটা একবার মৃত্যু একবার প্রেম একবার তুমি আছো একটাই মনে মা 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 কিরে সাগর, তোকে আজ খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ মা, আজ তোমাকে দারুণ একটা খুশি সংবাদ জানাবো। আমিও তোকে একটা খুশি সংবাদ জানানোর জন্য অপেক্ষায় বসে আছি। ওকে, তাহলে তোমারটাই আগে শুনি, পরে আমারটা শোনাবো। নে, এই ছবিগুলো দেখ। এর মধ্যে থেকে তুই যে মেয়েকে পছন্দ করবি তাকে আমি পুত্রবধূ করে ঘরে আনবো। ছবিগুলো দেখার কোনো প্রয়োজন নেই মা। আমি একটি মেয়েকে পছন্দ করেছি, আর ওকে আমি বিয়ে করবো বলে ঠিক করেছি। এখন শুধু তোমার পছন্দ হলেই। কে সে? জজ সাহেব যাকে মেয়ে হিসেবে আশ্রয় দিয়েছেন তাকে। ওর নাম নদী। সাগর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি করে তুই ভাবলে মেয়েকে তুই বিয়ে করবি? আরে মা, তুমি তো ওই মেয়েকে এখনো দেখোইনি। দেখিনি আর দেখতেও চাই না। তুই মানুষের চিকিৎসা করিস, আমার মনে হচ্ছে এখন তোর চিকিৎসার দরকার। আমার ভাবতে অবাক লাগছে, আমার ছেলে কেমন করে একটা রাস্তার মেয়েকে। তুমি ঠিকই বলেছ মা, নদী রাস্তার মেয়ে। ওর শিক্ষা দীক্ষা নেই, ধন দৌলত নেই, রূপের পসরা সাজিয়ে তথাকথিত হাই সোসাইটি পার্টিতে ফাংশনে ঘুরে বেড়ায় না, রূপের অহংকারে গলে পড়ে না। কিন্তু মা, নদীর মধ্যে এমন কিছু আছে। আমি আর কোনো কথা শুনতে চাই না মা। নদীকে আমি কোনো দিনের বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না। ব্যাস। একটা কথা বলবো মা, আজ না হোক কাল তুমি নদীকেই তোমার ছেলের পুত্রবধূ হিসেবে মেনে নেবে, কারণ আমি ওকেই বিয়ে করবো বলে ঠিক করেছি। আর আমি যাকে পছন্দ করব আমার মা তাকে পছন্দ করবে না, এমন হতেই পারে না।